আপনি জানলে অবাক হবেন, আমাদের দেশের দুরবস্থার জন্য আমরা একা দায়ী না। আমাদের দেশকে সুপরিকল্পিতভাবে অ্যাকচুয়ালি পঙ্গু করা হয়েছে। একটা জিনিস কল্পনা করুন তো, একটা দেশ ধনী এবং তার শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং অর্থনৈতিকভাবে অনেক স্ট্রং, এবং সেই দেশকে কোনো একটা দেশ এসে বলল আমরা তোমাদের দেশকে শাসন করতে এসেছি তোমাদের উন্নতির জন্য। তাই কিন্তু অ্যাকচুয়ালি উপমহাদেশের গল্প, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি। হ্যালো ভিউয়ার, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা ছিল যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে অ্যাকচুয়ালি কীভাবে পঙ্গু করা হয়েছে সেই বিষয়টা নিয়ে। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। এরা কিন্তু আমাদের 190 বছর শাসন করছে। শাসন বললেও কিন্তু এটা ভুল হয়। তারা অ্যাকচুয়ালি আমাদের দেশকে লুটপাট করা এবং আমাদের শিক্ষা ব্যবস্থার যে মানসিক একটা দাসত্বে পরিণত করা, তাদের অ্যাকচুয়ালি এই গোলটা ছিল। ইংরেজ শাসনের আগে বাংলাদেশ ছিল 7ম ধনী অঞ্চল। ওই সময় আমাদের ধান, চা, পাট বিশ্ববাজারে এত লিড করত যেটা অ্যাকচুয়ালি বলার মতো না। তাদের উদ্দেশ্য ছিল মূলত 3টা। প্রথমটা হলো যে শিক্ষা ব্যবস্থাকে অ্যাকচুয়ালি ধ্বংস করা। সেকেন্ড পয়েন্টটা ছিল আমাদের দেশের সম্পদগুলোকে অ্যাকচুয়ালি লুটপাট করা। এবং 3 নম্বর যে পয়েন্টটা ছিল আমাদের প্রশাসন ব্যবস্থাকে ধ্বংস করা। ব্রিটিশরা 1757 সালে পলাশির যুদ্ধ যখন হয়, তারা যখন জয় হয়েছে এই যুদ্ধে, তখনও কিন্তু অসংখ্য লুটপাট করছে। এই 1757 থেকে 1900 সালের মধ্যে যে এত বড় একটা লম্বা ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মধ্যে দিয়ে বাংলাদেশে অনেক, তারপর থেকেই ব্রিটিশরা অ্যাকচুয়ালি ধনী দেশের তুলনায় অনেক উপরে উঠে গেছে, আর বাংলাদেশে আস্তে আস্তে অধঃপতন শুরু হয়ে গেছে এই 1757 সাল থেকে 1900 সালের মধ্যেই। বাংলাদেশের বস্ত্রশিল্প কিন্তু বিশ্বের মধ্যে একসময় 1 থেকে 10-এর মধ্যে বা অনেক উপরের একটা লেভেলে ছিল, বাট এই ইংরেজরা সেটাকেও শেষ করে দিছে। 1750 সালের ওইদিকে বাংলাদেশ এবং ইন্ডিয়া বিশ্বের অংশীদারিত্ব হিসেবে 25%। দ্যাট মিনস বিশ্বের অন্যান্য দেশের যখন কোনো প্রবলেম হতো টাকা পয়সার বিষয়ে, সেই বিষয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া 25% অংশীদারিত্ব ছিল। মানে 25% টাকা পয়সা তারা দান করছে বিশ্বের অন্যান্য দেশকে, যাতে তারা ডেভেলপ করতে পারে। তাহলে বুঝতে পারতেছেন আমাদের ইকোনমিক্যাল সাইড একসময় কতটা উন্নত ছিল। এবং ব্রিটিশ শাসন যখন শেষ হয়ে যায় 1947 সালের দিকে আনুমানিক, তখন এর অংশীদারিত্বটা বা শেয়ারটা 3%-এরও কমে চলে আসে। উইল ডুরান্টের একটা বই, দ্য কেস ফর ইন্ডিয়া, একটা প্রবাদ অ্যাকচুয়ালি লিখছিল যে দ্য ব্রিটিশ ড্রেন্ড অফ ইটস ওয়েলথ অ্যান্ড রিসোর্সেস, রিডিউসিং ইট টু এ অ্যাবজেক্ট পভার্টি। দ্যাট মিনস তারা এটা বোঝাতে চেয়েছে যে ব্রিটিশরা শুধু আমাদের সম্পদই লুটপাট করেনি, তারা অ্যাকচুয়ালি আমাদের মানসিক শক্তিটাকেও ভেঙে দিছে। ইংরেজরা মূলত আমাদের সম্পদ লুটপাট করেও থামেনি, তারা অ্যাকচুয়ালি আমাদের এমনভাবে পঙ্গু করে দিছে বা এমনভাবে মানসিক দাসত্বে পরিণত করছে, যার কারণে আমরা অ্যাকচুয়ালি উপরে আর উঠতেই পারিনি। যার একটা এত বড় অধঃপতন ঘটছে এই 1757 থেকে 1900 সালের মধ্য দিয়ে। এর জন্য মহাত্মা গান্ধী অনেক আগে একটা কথা বলছে, এ নেশন গ্রেটনেস লাইস ইন দ্য স্ট্রেংথ। একটা দেশের সব থেকে বড় শক্তি হচ্ছে মানব শক্তি, নট দ্য ওয়েলথ অ্যান্ড রুলার্স। শাসন ব্যবস্থা এবং সম্পদই একটা দেশের সব থেকে বড় শক্তি না। একটা দেশের বড় শক্তি হচ্ছে তাদের মানসিক শক্তি বা মানব শক্তি, জনগণের অ্যাকচুয়ালি শক্তি ব্যাপারটা। তাদের অ্যাকচুয়ালি আর একটা উদ্দেশ্য ছিল যে চাকরির মানসিকতা পরিকল্পনাটাই যেন আমাদের ব্রেনে সেট হয়ে যায় বা এর বাইরে আমরা অ্যাকচুয়ালি চিন্তা না করতে পারি। তাদের এটাও কিন্তু একটা বড় পরিকল্পনা ছিল। তারা এমন একটা শিক্ষিত শ্রেণী বা একটা জাতি তৈরি করতে চেয়েছে যারা ব্রিটিশদের সব নিয়ম মেনে চলবে, এর বাইরে যেন তারা কোনো কিছু চিন্তা না করে। এবং বাস্তবেও কিন্তু সেই বিষয়টাই হচ্ছে। আপনি যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ওইদিকে যান, এখনও দেখবেন যে তাদের লগুলা বা প্রসেসগুলা বা সিস্টেমগুলো বা তাদের পোশাক আশাক পরার ব্যাপারটাও কিন্তু সব ব্রিটিশদের নিয়মেই কিন্তু চলতেছে। এখন ভালো একটা স্টুডেন্ট যখন বাংলাদেশে পড়ালেখা করে, লতে পড়ালেখা করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ইংল্যান্ডেই পড়তে যায়, ব্রিটিশদের কাছে যায় যেন আরও বিষয়গুলো জানতে পারে। আপনি একটা জিনিস দেখেন, আমরা ছোটোবেলা থেকে কিন্তু প্রাইমারি স্কুলের ব্যাপারটা কি শিখছি, দুধে পানি মেশানোর অনুপাত, এই সব অঙ্ক কিন্তু আমরা ছোটোবেলা থেকে বা প্রাইমারি লেভেলে কিন্তু পড়ে আসছি। 7ম 8ম শ্রেণীতে আমরা কি পড়ছি যে বিনা বেতনে অধ্যয়নে কীভাবে একটা চিঠি লিখতে হবে, দরখাস্ত লিখতে, হাউ লেম, ভিক্ষাবৃত্তির মেন্টালিটি তো আমাদের
ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। আমরা যে বড় কিছু চিন্তা করব বা সৃষ্টিশীল কিছু করব, এরকম কিন্তু আমাদের ভিতর প্রতিভাগুলো আসতেছে না। আমরা কখনো ভাবি না যে একটা মাইক্রোসফট কোম্পানি কীভাবে প্রতিষ্ঠা করব, কীভাবে একটা ফেসবুক আবিষ্কার করব, কীভাবে একটা স্পেসএক্স আবিষ্কার করব। এইরকম ধরনের ভাবনা কিন্তু আমাদের মধ্যে আসে। আমরা শুধু ওই গডবাধা টপিক আজ থেকে 30 বছর আগে কী পড়ছে ওই জিনিসটাই কিন্তু আমরা রিপিটেডলি করতে আসি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গেছে কি জানেন, যে তারা তাদের স্টুডেন্টদের প্রথম সেমিস্টারে যা শেখায়, তৃতীয় সেমিস্টারে উঠতে উঠতে তারা সেটা ব্যাকডেটেড হয়ে যায়। তার সময়ের সাথে বিষয়গুলো কতটা আপডেটেড হচ্ছে, আর আমরা তো সে আগের গড়বাধা টপিকের মধ্যেই পড়ে আসছি। তারপর অন্যদিকে দেখেন ইংলিশ মিডিয়ামে যারা স্টুডেন্ট বা যেসব স্টুডেন্ট পড়ালেখা করে, তারা কিন্তু এত বছর পড়ালেখা করার পরেও 25 বছর বা 30 বছরের ওই দিকে যাওয়ার পরে তারা কিন্তু ইংরেজিতে সুন্দর মতো কথাই বলতে পারে না, বা অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা ইংরেজিতে ভালো মতো করতে পারে না। এর কারণ কি জানেন, আমরা অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে একটা সাবজেক্ট হিসেবে গ্রহণ করি। অন্যদিকে আপনি যখন একটা টিভিতে হিন্দি মুভি দেখেন, ইভেন আমিও দেখি, তখন কি হয় যে আমরা কিন্তু হিন্দি ভাষাগুলো বুঝতে পারি এবং হিন্দি ভাষায় কিন্তু আমিও কথা বলতে পারি, এটা অনেকেই পারে। কারণ সেই জিনিসটাকে সাবজেক্ট হিসাবে না, সেই জিনিসটাকে মুখস্থ করে একটা অভ্যাস হিসাবে নিজের মন থেকে জিনিসগুলো তৈরি হয়। আর অন্যদিকে ইংলিশের ব্যাপারটা আমরা অ্যাকচুয়ালি বই পড়ার মতো বা সাবজেক্ট হিসাবে গ্রহণ করি, মন থেকে জিনিসটাকে কিন্তু ফিল করি না। এই হচ্ছে মেইন প্রবলেম। আমাদের এডুকেশন সিস্টেমগুলো কী শেখাচ্ছে জানেন, যে ফার্স্ট অফ অল চাকরি কীভাবে পেতে হয়, সেকেন্ড কমফোর্ট জোনে কীভাবে বাস করব, আর থার্ড পরীক্ষায় কীভাবে পাস করবো বা পরীক্ষা কোনো রকম একটু লিখলেই হয়ে যায়। এবং 4 নম্বর যে পয়েন্ট বা 4 নম্বর যেটা ছিল সেটা হলো যে সৃষ্টিশীল চিন্তা না করে গড়বাধা আগের টপিকই পড়তে থাকি। কিন্তু কখনো এটা শেখায় না যে কীভাবে বিলিয়ন ডলারের বিজনেস করব, কীভাবে অ্যামাজনের মতো প্রতিষ্ঠা তৈরি করব, কোনো একটা সমস্যাকে ইনোভেটিভ করে জিনিসটা সমাধান করা। এইসব জিনিস কিন্তু আমাদের ব্রেনে কখনোই আসে না, কারণ ওই জিনিসগুলো আমাদের ব্রেনে ছোটোবেলা থেকে প্রসেসিংই করা হয়নি যে এইরকম কিছু চিন্তা করা যায়। 25 বছর একটা ছেলে পড়াশোনা করার পরে চিন্তা করে কীভাবে একটা চাকরি করব বা কী করব, তার মাথায় কিন্তু অ্যাকচুয়ালি কাজই করে না, বা তার ভিতর থেকে কিন্তু ইন্সপায়ারেশনগুলো বা এনার্জিগুলো কিন্তু সব হারায় যায়। সে হতাশ হয়ে পড়ে তার ফিউচারটা নিয়ে। আমার কাছে মনে হয় এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার যেমন সৃষ্টিশীল কিছু চিন্তা করতে পারি, বা বড় লেভেলের কিছু আমরা যেন হায়ার করতে পারি, বা বিদেশের মার্কেটগুলোর সাথে যেন একটা কম্পিটিশন করতে পারি। এক কথা ইউনিক কিছু, আপডেট কিছু, নট আগের যে প্রসেসিংগুলো শিখে আসি সেগুলো না, নতুন কিছু সৃষ্টিশীল কিছু চিন্তা করার মাধ্যমে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি। এই 200 বছর আমরা গোলামি হওয়া বা চাকরানি হওয়ার বা এইরকম টেন্ডেন্সি থাকার কারণে ব্রিটিশরা একদম আমাদের বিকলাঙ্গ করে দিয়ে গেছে। আমরা মানসিক দাসত্ব ভাঙতেই পারতেছি না। আর আজকে যদি আমরা এই জিনিসগুলোকে চিন্তা না করি তাহলে আমরা সারা জীবন হয়তো মানসিক দাসত্বই থেকে যাব বা মানসিকভাবে বিকলাঙ্গই থেকে যাব। আমাদের অ্যাকচুয়ালি পরিবর্তনের আর একটা ব্যাপার কি, আমাদের 10 লক্ষ উদ্যোক্তা প্রয়োজন, বা 2 লাখ বা 5 লাখ উদ্যোক্তা প্রয়োজন, এবং আমরা যেন বিদেশি কোম্পানিগুলোতে বেশি বেশি ইনভেস্ট করতে পারি। 1 লক্ষ সেলফ মেড কোটিপতি বানানো, বা এইসব জিনিসগুলোকে ফর্মালিটিস বা এইসব জিনিসগুলোকে যদি আমরা মেনে একটু আঁকাতে পারি না, আমার কাছে মনে হয় আমরাও একসময় অনেক উপরে উঠতে পারবো, বা অন্যান্য বিশ্বকে অ্যাকচুয়ালি লিড দিতে পারবো, যে আমরাও বড় নির্ভরশীল নয়, আমরাও নিজেদেরকে বা অন্যান্য দেশকে লিড দিতে পারি। চাকরির মানসিকতা শিকলে এতদিন আমাদের আটকে রেখেছে, এখন কিন্তু সময় এসেছে আমরা এই জিনিসটাকে অ্যাকচুয়ালি পার করার বা লাইফে বড় কিছু করার। উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন, আমার কাছে যেটা মনে হয়, তাহলেই আমাদের দেশটাকে আরও আগানো সম্ভব। আর চাকরির কথা চিন্তা করলে কখনোই লাইফে আজকে যদি আপনি ভবিষ্যতের কথা ভাবেন, ভবিষ্যতে আপনার কথা ভাবেন। জ্যাক মার এখানে একটা কথা আছে যে when you worry about your future that means your lack of confidence, your lack of imagination. আপনি যখন আপনার ফিউচারকে নিয়ে যত চিন্তা করবেন বা মনে মনে একটা ভয় পাওয়া কাজ করবে, তার মানে আপনার ভিতরে এখনও কনফিডেন্সের অভাব আছে, আপনার মানসিক শক্তির অভাব আছে। তাই এই জিনিসগুলোকে আমার কাছে মনে হয় সমাধান করা সম্ভব যদি আমরা সবাই একজন আরেকজনকে হেল্প করি বা এই উদ্যোক্তা হওয়ার পিছনে দৌড়াই। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। আর ভিডিওটা আসলে ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।